আচ্ছা, শোনা যাচ্ছে আমার কথা? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে। স্ক্রিন দেখা যাচ্ছে কিনা কনফার্ম করবি। স্ক্রিন দেখা যাচ্ছে কিনা কনফার্ম করবি। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে। ওকে। আচ্ছা, আজকে আমি ইলাস্ট্রিসিটি কিছু কোশ্চেন করাবো। আহ, এগুলো মেনলি যেই মেন্সের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে। একটু পুরনো পুরনো কোশ্চেন, পুরনো নতুন মিলিয়ে কিন্তু ইম্পর্টেন্ট। মানে বোর্ডস অ্যান্ড তো কম্পিটিটিভ দুটোর জন্য ইম্পর্টেন্ট। হুম। তো ফার্স্ট কোশ্চেন দেখ। আশা করি সবারই ইলাস্ট্রিসিটি হয়ে গেছে, তো আমাদের অসুবিধা হবে না। A stone of mass m is attached to one end of a wire. একটা ওয়্যারের একটা ওয়্যার, আমি জাস্ট ফিগারটা ড্র করি। একটা ওয়্যার আছে, সেই ওয়্যারের এন্ডে সেই ওয়্যারের এন্ডে একটা স্টোন বাঁধা আছে। ধর এরকম একটা স্টোন বাঁধা আছে, ঠিক আছে? এবার কি বলছে? এন্ড অফ এ ওয়্যার অফ ক্রস সেকশনাল এরিয়া এ। তার মানে এই ওয়্যারের ক্রস সেকশনাল এরিয়া এ, ঠিক আছে? অ্যান্ড ইয়াং মডুলাস ওয়াই, এবং ইয়ং এর গুণাঙ্ক ওয়াই, ঠিক আছে? The stone is revolved in a horizontal circle at a speed such that the wire makes an angle theta with the vertical. তো যখন এই যে স্টোনটা এরকম একটা হরাইজন্টাল সার্কেলে ঘুরছে স্টোনটা, এবং এমনভাবে ঘুরছে যাতে স্টোনটা ভার্টিক্যাল লাইনের সাথে থিটা অ্যাঙ্গেল করে রেখেছে। এই যে থিটা হচ্ছে কার সাথে অ্যাঙ্গেল করেছে? ভার্টিক্যাল লাইনের সাথে। এখানে দেখ লেখা রয়েছে, এই যে অ্যাঙ্গেল থিটা উইথ দ্য ভার্টিক্যাল, ঠিক আছে? দ্য স্ট্রেন ইজ প্রডিউসড ইন দিস ওয়্যার উইল বি। তাহলে স্ট্রেন কত হবে, স্ট্রেন কত হবে তথা পীড়ন কত হবে সেটা তোর কাছে জানতে চেয়েছে। পীড়ন, পীড়নটা তোর কাছে জানতে চেয়েছে। করে ফেল দেখি। একটা হরাইজন্টাল সার্কেলে ঘুরছে, একটা হরাইজন্টাল সার্কেলে ঘুরছে, থিটা অ্যাঙ্গেল করেছে ভার্টিক্যালের সাথে, ক্রস সেকশনাল এরিয়া এ, ইয়াং গুণাঙ্ক ওয়াই, রেডিয়াস কিছু বলে দেয়নি, পীড়ন বের করতে বলেছে তোকে। স্ট্রেনটা বের না, স্ট্রেন সরি, বিকৃতি। স্ট্রেন মানে তো বিকৃতি। হ্যাঁ, বিকৃতিটা তোকে বের করতে বলেছে। বিকৃতিটা কত সেটা বের করতে বলেছে। চেষ্টা কর, প্রত্যেকে চেষ্টা কর। আমি জাস্ট একটু কাটলাম, হোয়াটসঅ্যাপটা কেটে দিন, হয়তো এখানে আওয়াজ হয়। চেক করে নি রেকর্ডিংটা হচ্ছে কিনা। হ্যাঁ, হচ্ছে। ওকে, ঠিক আছে, চেষ্টা কর একটু। যে কটা কোশ্চেন আমি আজকে সিলেক্ট করেছি সে কটা কোশ্চেন বোর্ডের জন্য ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? যদি একান্তই তোদের মনে হয় যে স্যার ইংলিশ টার্মগুলো ঠিক বুঝে উঠতে পারছি না, বা আমাদের বাংলা বইয়ের সাথে মেলাতে পারছি না, তাহলে আমি এগুলোকে বাংলায় কনভার্ট করে দেবো। সেটা আমাকে বলবি, গ্রুপে একটু বলে দিবি, তাহলে আমি এই কোশ্চেনগুলোকে বাংলায় কনভার্ট করে দিতে পারবো। কিন্তু এগুলো জেনারেল কোশ্চেন, মানে এগুলো পরীক্ষায় আসতে পারে, তোদের পরীক্ষায় আসার মতো কোশ্চেন।
মানে আমি এমন কোশ্চেনই পিক করছি যেটা কিনা তোদের বোর্ডসে কাজে লাগে, কারণ বোর্ডসটা তোদের সামনে তো, তো সুতরাং সেটা তোদের ম্যাটার করবে, বোর্ডসের প্রিপারেশনটা তোদের যাতে বুস্ট হয়, তোদের যাতে হেল্প হয় বোর্ডের প্রিপারেশনে। তো তার জন্যই সেইভাবেই কোশ্চেনগুলো নিচ্ছি। আচ্ছা, করাই আমি তাহলে। আচ্ছা, আপাততর জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এই ফিগারটাকে ছোট করি একটু। আচ্ছা, তাহলে এবার দেখা যাক স্যার যে অপশন বি হচ্ছে। অপশান বি হচ্ছে। অপশান বি আসছে এটা। ঠিক আছে, দেখছি আমি। আচ্ছা, তাহলে যখন কোনো অবজেক্ট যখন এরকমভাবে ঘুরছে, তাহলে তার আমার ফিজিক্সটা, তার যে ফিজিক্সটা সেটা আমার জানতে হবে এখানে, যে সে কিভাবে ঘুরছে। তো তার ওজন রয়েছে নিচের দিকে, আমরা জানি সেটা, যে তার ওজন সোজা নিচের দিকে, রাইট? তাহলে এমজিটা নিচের দিকে, এদিকে একটা টেনশন রয়েছে, টান। কারণ স্ট্রিংয়ের জিনিস এরকমভাবে ঘুরতে থাকলে বা ঝুললে পরে আমরা সেখানে আমরা ওর যে মেকানিজমটা সেটা আমরা ড্র করে ফেলবো, যেটা কিনা এই কম্পোনেন্ট টম্পোনেন্ট ভাগ করা এই জিনিসগুলো। তাহলে টি এর দুটো কম্পোনেন্ট, একটা উপরের দিকে যাবে, ওটা থিটা হলে এটাও থিটা, তাহলে উপরের দিকে যাবে টি কস থিটা, আর একটা বাঁ দিকে আসবে, রাইট? সেটা হচ্ছে টি সাইন থিটা, টি সাইন থিটা। ওর মাস যদি এম ধরি আমি, ঠিক আছে? তাহলে ওর ওজনকে ব্যালেন্স করছে কে? ওর ওজনকে ব্যালেন্স করছে টি কস থিটাটা, ওর ওজনকে ব্যালেন্স করছে। টি কস থিটা সেটা ওর ওজনকে ব্যালেন্স করছে, কারণ ওর ওজন নিচের দিকে, টি কস থিটা উপরের দিকে। এটা ব্যালেন্স হচ্ছে, রাইট? এখান থেকে আমি এমজির কনসেপ্টটা পেয়ে গেলাম। এমজিটা কেন দরকার আমার সেটা দেখ। আগে দেখি যে স্টেপ বাই স্টেপ আসি যে আমাদের কি প্রয়োজন। আমাকে বলেছে স্ট্রেন, বিকৃতি। বিকৃতি মানে আমরা কি জানি? যতটা দৈর্ঘ্য বৃদ্ধি বাই যতটা অ্যাকচুয়াল ওর দৈর্ঘ্য, স্মল এল বাই ক্যাপিটাল এল, রাইট? এখন এই বিকৃতি থাকে কিসের মধ্যে? ইয়াং গুণাঙ্কের মধ্যে, পীড়ন বাই বিকৃতি। তাহলে ইয়াং গুণাঙ্কটা তোকে এখানে ইউজ করতে হবে, ঠিক? তাহলে ইয়াং গুণাঙ্ক যদি আমি ইউজ করি, তাহলে আমি যদি ইয়াং গুণাঙ্কটাকে লিখি এখানে, লিখছি এখানে যে ইয়াং গুণাঙ্ক ইকুয়াল টু কি জানি আমরা? ইয়াং গুণাঙ্ক ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি। পীড়ন কত? এফ বাই এ, মানে বল বাই ক্ষেত্রফল, এটা হচ্ছে পীড়ন। আর বিকৃতি হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল, রাইট? তাহলে সেখান থেকে তুই দেখছিস এটা ক্যাপিটাল এফ ক্যাপিটাল এল বাই এ স্মল এল, ঠিক আছে? বা আরও প্রিসাইসলি যদি আমি বলি, আমার তো পুরো বিকৃতিটাই লাগবে, তাহলে আমার ওই ক্যালকুলেশনটা তো করার দরকার নেই। আমার তো ওই ক্যালকুলেশনটা করার দরকার নেই। আমি এটাকে লিখতে পারি এরকমভাবে, এফ বাই এ ডেল্টা এল স্মল এল বাই ক্যাপিটাল এল। বিকৃতিটাকে নিচে রাখলাম। এইবার এই বিকৃতিটাকে এখানে উপরে তুলে দেবো, আর এই ইয়াং মডুলাসটাকে নিচে নামিয়ে দেবো, ঠিক আছে? Excuse me. আচ্ছা, তাহলে স্মল এল বাই ক্যাপিটাল এল, এফ বাই এ ওয়াই। দেখ, এই হচ্ছে গিয়ে তোর কাজ। বিকৃতি ইকুয়াল টু বিকৃতি ইকুয়াল টু বেরোলো এফ বাই ক্যাপিটাল এ ওয়াই। এবার দেখ, ক্যাপিটাল এ ওয়াই তোর আনসারের সব নিচে রয়েছে, শুধু তোর এফ লাগবে। এই যে শুধু তোর এফটা লাগবে। এফটা কি? এই এফটা কি এফ বলতো? এই এফটা কোন এফটা, কোন ফোর্স এটা? পীড়নের ফোর্স। পীড়নের ফোর্স কিভাবে থাকে? ধর এটা যদি একটা তার হয়, সেটাকে যদি এইভাবে আমি টানি, তাহলে ওর মধ্যে
যে প্রত্যানয়নকারী যে বল, রিস্টোরিং যে ফোর্সটা তৈরি হয়, তাই না? অর্থাৎ যেটা কিনা এই যে প্রস্থচ্ছেদ, এই প্রস্থচ্ছেদের সাথে লম্বালম্বি যে ফোর্সটা, তাই না? তাহলে এখানে আমার সূত্রটা কোনটা? এটা আমার সূত্রটা। তাহলে সেই সূত্রটা প্রস্থচ্ছেদের সাথে লম্বালম্বি ভিতরের দিকে রিস্টোরিং ফোর্স কি আসছে? টি। তো এই টিটা হচ্ছে কি এখানে এফ, বুঝতে পেরেছিস? এই টিটা হচ্ছে এখানে এফ, তাহলে এখানে এফ ইকুয়াল টু এখানে বেসিক্যালি টি, আর টি এর মান তুই এখান থেকে পেয়ে যাচ্ছিস এমজি বাই কস থিটা, রাইট? তাহলে এখানে টি এর মান বসিয়ে দিই এমজি বাই কস থিটা, আর তার আগে তো এ ওয়াই থাকছে, এ ওয়াই তো আছে, এই যে এখান থেকে করলাম এটা, ঠিক আছে? তাহলে তোর আনসার কোনটা আসলো তাহলে? বি। তাহলে অলিভিয়া ঠিক বলেছে, ঠিক আছে? বুঝতে পারলাম? বুঝতে পেরেছিস সবাই? যারা যারা পারিসনি বুঝতে পেরেছিস তো? করে নে একটু, জাস্ট আমি 30 সেকেন্ড টাইম দিচ্ছি, একটু ঝটপট করে নে, আমি নেক্সট কোশ্চেনে মুভ করছি দেন। আচ্ছা, এটা গেল আমাদের 11 নম্বর কোশ্চেন। এগোই পরের কোশ্চেনে। এটা হচ্ছে আমাদের 12 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটা দেখ কি বলেছে। ভালো কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন। দ্য পয়জনস রেশিও মনে আছে? পয়জনস রেশিও মনে আছে সবার? পয়জনস রেশিও যদি আমি জিজ্ঞাসা করি, হরতোষ পয়জনস রেশিও মনে আছে? পয়জনের অনুপাত, পয়জনস রেশিও কি মনে আছে কারো? মনে আছে যারা আছিস এখন অবধি? পার্শ্বীয় বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। কারেক্ট, পার্শ্বীয় বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে সেই পয়জনস রেশিও দেওয়া রয়েছে 0.4, পয়জনস রেশিও দেওয়া রয়েছে 0.4। এখন বলেছে ইফ এ ফোর্স ইজ অ্যাপ্লাইড টু এ ওয়্যার অফ দিস মেটেরিয়াল, মানে এমন মেটেরিয়াল যার পয়জনস রেশিও হচ্ছে কি 0.4, সেই মেটেরিয়ালে যদি একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়, দেয়ার ইজ আ ডিক্রিজ অফ ক্রস সেকশনাল এরিয়া বাই 2%। তাহলে ওই ওয়্যারটাকে, মানে ওই তারটাকে যদি একটা ফোর্স দিয়ে টানা হয় যদি, তাহলে ওই ওয়্যারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2% কমে যায়, মানে লম্বা হয়ে যায় আর কি। তারটা লম্বা হয়ে গেলে তো মোটা তার পাতলা হয়ে যাবে না, তো এই যে কমে গেল, এটা 2% কমে গেছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন ইটস লেন্থ, তাহলে ক্রস সেকশনাল এরিয়া যদি 2% কমে যায়, তাহলে ওর লেন্থ কত পার্সেন্ট বেড়ে গেল, লেন্থটা কত পার্সেন্ট বাড়লো, এইটা তোর কাছে জানতে চাইছে। কর দেখি ঝটপট।
করি আমি তাহলে। দেখ, পয়জনস রেশিও কত বলেছে? 0.4, রাইট? পয়জনস রেশিও সিগমা দিয়ে লিখি, সিগমা ইকুয়াল টু কত? 0.4। পয়জনস রেশিও ইকুয়াল টু কি? পার্শ্বীয় বিকৃতি, অর্থাৎ ডেল্টা ডি বাই ডি। এটা হচ্ছে পার্শ্বীয় বিকৃতি, বাই হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুদৈর্ঘ্য বিকৃতি ধর দিলাম ডেল্টা এল বাই এল। হলো? তাহলে সিগমা থেকে আমি এটা পেলাম। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি বলেছে? ওর এরিয়া হচ্ছে 2% ডিক্রিজ করেছে, এরিয়াটা 2% কমেছে। তার মানে এরিয়া 2% কমেছে, এরিয়া। ঠিক আছে? তাহলে ভালো করে খেয়াল কর, আমি সিগমার 0.4 জানি, আমাকে জানতে চাইছে যে আমার ওই তারটার দৈর্ঘ্য কতটা বেড়েছে, রাইট? তাহলে দৈর্ঘ্য কতটা বৃদ্ধি পেয়েছে সেটার জন্য আমার এই ডেল্টা এল বাই এলটা দরকার, মানে মধ্যে কথা ডেল্টা এল দরকার বা ডেল্টা এল বাই এল দরকার। এখন ডেল্টা এল বাই এল আমি পেতে পারি যদি কিনা ডেল্টা ডি বাই ডিটা আমার জানা থাকে। কেন? কারণ সিগমার ভ্যালু আমার জানাই আছে, আর এই ডেল্টা ডি বাই ডিও যদি পেয়ে যাই তাহলে আমি ডেল্টা এল বাই এল পেয়ে যাব, এবং এটা পেয়ে গেলে আমি বের করে ফেলতে পারবো যে কতটা পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে, রাইট? তাহলে ডেল্টা ডি বাই ডি এটা তো পার্শ্বীয় বিকৃতি, মানে ওর ব্যাসার্ধের কতটা পরিবর্তন হয়েছে বা ডায়ামিটার মানে ব্যাসের কতটা পরিবর্তন হয়েছে, তা সেটা হিন্টস আমি পাবো এরিয়া থেকে। এরিয়াটা 2% কমেছে, তাহলে আমরা এরিয়া ইকুয়াল টু কি জানি? এরিয়া ইকুয়াল টু জানি আমরা পাই আর স্কোয়ার, রাইট? তাহলে আমি যদি বোথ সাইডে এবার আমি এই এরিয়ার চেঞ্জটা থেকে আমি ওই ব্যাসার্ধের চেঞ্জটা নেব, ঠিক আছে? তাহলে পাই আর এর জায়গায় যদি আমি ওটাকে ডি বানাতে চাই, তাহলে পাই আর এর জায়গায় আমি কি লিখতে পারি? ডি বাই টু, ব্যাসার্ধের ওই ব্যাসের হাফ, তার স্কোয়ার। তার মানে এ ইকুয়াল টু কি আসলো? পাই ডি স্কোয়ার বাই 4, রাইট? এবার আমি যদি লগ নিই বোথ সাইডে, তাহলে এটা হবে এল এন এ ইকুয়াল টু, এটা হবে এল এন পাই ডি স্কোয়ার বাই 4। ঠিক লিখেছি? আচ্ছা, তাহলে এল এন এ ইকুয়াল টু কি আসলো? এল এন পাই বাই 4, মানে ধ্রুবকটাকে আলাদা করে দিলাম, প্লাস 2 এল এন ডি, 2 এল এন ডি, মানে এল এন ডি স্কোয়ার। এই স্কোয়ারটা আগে চলে এসেছে লগের যে রুল আর কি। এবার আমরা বোথ সাইডে কি করছি? এবার আমরা বোথ সাইডে ডিফারেন্সিয়েট করে দিচ্ছি। তাহলে এইটাকে যদি আমরা এবার অবকলন করছি, আমরা অবকলন করছি, হ্যাঁ, অবকলন করে পাই। অবকলন করলে আমরা কি পাচ্ছি? এল এন এটাকে পাচ্ছি ডেল্টা এ বাই এ, মানে লগের ডেরিভেটিভ করলে 1/a, আর যেহেতু এ ডেরিভেটিভ করছি তাই একটা ডেল্টা এ আসবে, তাই তো? তাহলে ডেল্টা এ বাই এ ইকুয়াল টু, এটা তো জিরো হয়ে যাবে, মানে এই পার্টটা তো জিরো হয়ে যাবে, ওটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের অবকলন জিরো হয়ে যাবে। আর 2 এল এন ডি, ওটা হবে 2 এল এন ডি এর জন্য হবে ডেল্টা ডি বাই ডি অবকলন, ঠিক তো? এবার তুই দেখ, এইটা হচ্ছে গিয়ে এর পরিবর্তন কতটা হয়েছে, আর এটা হচ্ছে গিয়ে ডি এর পরিবর্তন কতটা হবে। এখন এর পরিবর্তন তো আমি জানি 2%, তাই না? তাহলে এর পরিবর্তন তো কত? -2%। তাহলে সেইটা ইকুয়াল টু 2 ডেল্টা ডি বাই ডি। তাহলে এখান থেকে ডেল্টা ডি বাই ডি কত পাচ্ছিস তুই? সুতরাং এখান থেকে তুই পাচ্ছিস ডেল্টা ডি বাই ডি, সেটা হচ্ছে -1%। তার মানে ব্যাস যেটা, সেই ব্যাসের যে আহ, বিকৃতি মানে পার্শ্বীয় বিকৃতি, সেটা 1% বেরিয়েছে। এইবার চলে আয় তুই এখানে, এবার আমাদের আর কোনো চিন্তা নেই, এইবার এই ফর্মুলাটা নে, এই ফর্মুলাটা দিয়ে এবার আমাদের বাদবাকি কেসটা মিটে যাবে, এই যে এটা থেকে, এটা থেকে নিলাম। আচ্ছা, সিগমাতে কিন্তু একটা নেগেটিভ থাকে, এখানে সিগমাতে কিন্তু একটা নেগেটিভ থাকে। এখন আমরা যদি মড ভ্যালু নিই তাহলে কোনো প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই, এবং সেক্ষেত্রে কিন্তু এই প্লাস মাইনাসে ইউজ করবো না, মড দিলে কোনো প্লাস মাইনাস ইউজ করবো না। আর যদি মড না দিস তাহলে সিগমার ইকুয়েশনে কিন্তু একটা মাইনাস থাকে, সেই মাইনাসটাই ডেল্টা ডি বাই ডিও দেখ -1% বেরিয়েছে, ওর সাথে কিন্তু মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, রাইট? তো আমি যাই হোক কোনো, আমি আলাদা করে কোনো সাইন দিচ্ছি না। তাহলে সিগমা তো হচ্ছে 0.4, তাহলে 0.4 ইকুয়াল টু আমার আছে ডেল্টা ডি বাই ডিটা 1% আসলো, ডিভাইডেড বাই ডেল্টা এল বাই এল। ঠিক আছে? তাহলে ডেল্টা এল বাই এল এটা ইকুয়াল টু আসলো 1/0.4%। ঠিক আছে?
তাহলে এই পয়েন্ট তুললে উপরে 10 হলো, 4 দিয়ে 10 মানে 2.5%। তার মানে বিকৃতি কত পার্সেন্ট হলো? দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন ইটস লেন্থ কত? দেখ বিকৃতি আসলো 2.5%, ডেল্টা এল বাই এল। তাহলে ডেল্টা এলটা কত হলো? 2.5% ইন্টু এল, অর্থাৎ ওর প্রাথমিক দৈর্ঘ্যের এত পার্সেন্ট হচ্ছে বৃদ্ধি। ডেল্টা এলটা তো বৃদ্ধি পেয়েছে যে দৈর্ঘ্যটা, না? তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 2.5%। সুন্দর অঙ্ক, দেখেছিস তো? একদম জেনারেল অঙ্ক, মানে পরীক্ষায় আসার জন্য প্রস্তুত আর কি এই ধরনের অঙ্ক। তাহলে 2.5%, তাহলে দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন ইটস লেন্থ ইজ, মানে ওর দৈর্ঘ্যের শতকরা যে পরিবর্তন হবে, শতকরা যে বৃদ্ধি হবে, সেটা 2.5% হবে। বুঝতে পারলাম? এখানে শুধু ট্রিকি যে পার্টটা, সেটা হচ্ছে এই এরিয়া থেকে এই যে ব্যাসের যে পরিবর্তনটা বের করলাম এইটুখানি, বাদ বাকি আর কিন্তু এখানে কোনো রকমের কোনো ট্রিক বা ক্যালকুলেশন বিশেষ কিছু নেই কিন্তু। ঠিক আছে, করে ফেলে একটু ঝট করে। চটপট করে ফেল। তো কোশ্চেন দেখলে বুঝতে পারছিস, এমন না যে আমি যেই মেন্সে কোশ্চেন আনছি বলে প্রচণ্ড কঠিন কঠিন কোশ্চেন নিয়ে আসছি, এমন নয়। তো আমি বলেও দিচ্ছি আমি কোশ্চেন কোথা থেকে দিচ্ছি। ধর এই কোশ্চেনগুলো যেগুলো দিয়েছি, সেটা হচ্ছে এটা, এই বইটার নাম হচ্ছে তোর এন কে বাজাজের একটা জেই মেন্সের বই আছে, ম্যাকগ্রিউ হিলের। তো সেই বই থেকে এটা কিছু কোশ্চেন্স নিয়েছি। আবার তোর এখানে আবার রয়েছে, এইটা হচ্ছে কি 71 ইয়ার্সের জেই মেন্সের কোশ্চেন্স আর কি, এটা দিশা পাবলিকেশনে। এখান থেকে কিছু কোশ্চেন নিয়েছি। তো মিক্স অ্যান্ড ম্যাচ করে কোশ্চেন নেওয়া। তো তার মধ্যে থেকেও যেগুলো আমাদের বোর্ডসের সাথে রেলেভেন্ট সেইগুলো নেওয়া আর কি। কোশ্চেন তো প্রচুর রয়েছে, অনেক কঠিন কোশ্চেন দিলে যেটা এখনই তোরা প্রস্তুত নোস যার জন্য, সেই কোশ্চেন তো এখন দিয়ে লাভ নেই তো। তো অযথা কঠিন কোশ্চেন দিয়ে কী লাভ? কিন্তু হ্যাঁ, যেগুলো তোদের ফাউন্ডেশন স্ট্রং করবে, যেগুলো দিয়ে তোদের কনফিডেন্স বাড়বে, প্র্যাকটিস হতে থাকবে আস্তে আস্তে করে, সেই কোশ্চেন এখন করতে হবে। এগুলো ওয়ার্মিং, মানে নিজেদেরকে করা আর কি, ওয়ার্ম আপ করা। এবার এগুলো করতে করতে কনফিডেন্ট আসবে, তখন তোরা আস্তে আস্তে করে আরও কঠিন কোশ্চেনের দিকে ঢুকতে পারবি। হয়েছে? দেন মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন্স। এটা আমাদের 13 নম্বর কোয়েশ্চেন হবে। কি বলেছে দেখ, এই ইউনিফর্ম ওয়্যার, আর একটা জিনিস, অনেকে বলবি যে স্যার ইংলিশ কোশ্চেন কেন, বাংলা কোশ্চেন না কেন? বা ওটা যে বাংলা কোশ্চেন তো বইয়ের কোশ্চেন, তো বইয়ের কোশ্চেন তো তোদের করা, সেগুলো মানে সেগুলো তো কম বেশি তোরা নিজেরা করছিসই। সুতরাং ওর জন্য আমি এমন জায়গা থেকে করছি যেগুলো জেনারেলি তোরা করছিস না, যে কোশ্চেনগুলো। তো সেইখান থেকে এবার এই টাইপের কোশ্চেন বইতেও রয়েছে, কিন্তু এই আমার ইন্টেনশনটা হচ্ছে কি বই থেকে কোশ্চেন তোলা না, কারণ বই তোদের কাছে রয়েছে, তোরা ওটা চাইলেই করতে পারিস। আমি তোদের কাছে যে বই নেই সেই জায়গা থেকে আমি কোশ্চেন তুলছি, ঠিক আছে? এই ইউনিফর্ম ওয়্যার যার ইয়াং মডুলাস দেওয়া রয়েছে, মানে একটা তার আছে, যে তারের ইয়ং গুণাঙ্ক দেওয়া রয়েছে, ইজ সাবজেক্টেড টু এ লঙ্গিটিউডিনাল টেনসাইল স্ট্রেস। লঙ্গিটিউডিনাল টেনসাইল স্ট্রেস মানে কি? মানে অবিলম্ব পীড়ন। মানে লঙ্গিটিউডিনাল টেনসাইল স্ট্রেস মানে যে কোনো একটা তার রয়েছে, ধর সেই তারটাকে, কালি শেষ হয়ে গেছে।
এক মিনিট, আমি একটু জাস্ট পেনটাতে চার্জ দিয়ে নিচ্ছি। লঙ্গিটিউডিনাল টেনসাইল স্ট্রেস মানে আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি, দাদা। কোথায় আছে? এক মিনিট জাস্ট, পেনটা চার্জ দিচ্ছে, ততক্ষণ আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। উম, উম, এই যে লঙ্গিটিউডিনাল স্ট্রেস মানে, এটা আমার ব্যাচে করানো, তো ওর জন্য দেখিয়ে দিলাম। পেনে চার্জ শেষ হয়ে গেছে, পেনটা চার্জ দিচ্ছি। তো ইন দ্য মিন টাইম বসে না থাকে এটা দেখে নিই আমরা এখান থেকে। তো লঙ্গিটিউডিনাল স্ট্রেস দেখ, একটা এফ টি দেখতে পাচ্ছিস আর একটা এফ এন দেখতে পাচ্ছিস। ওই এফ এন যেটা, সেটা নর্মাল স্ট্রেস। নর্মাল স্ট্রেস মানে ওটা হচ্ছে গিয়ে আহ, অবিলম্ব বরাবর। দেখ, লম্ব বরাবর রয়েছে, ওই যে ক্রস সেকশনটা এ, যে গোল ক্রস সেকশনটা রয়েছে, সেই ক্রস সেকশনের সাথে লম্ব বরাবর এফ এনটা রয়েছে। অর্থাৎ এই লম্ব বরাবর যে বল প্রয়োগ হচ্ছে, তার জন্য তো একটা ওর ভিতরের দিকে একটা পীড়ন তৈরি হবে। সেই পীড়নটা হচ্ছে অবিলম্ব পীড়ন। ওইটাকে বলা হয় নর্মাল স্ট্রেস অর লঙ্গিটিউডিনাল স্ট্রেস, যেটা লম্ব বরাবর। ঠিক আছে? আর যেটা ওই এ ক্ষেত্রফলের স্পর্শক বরাবর, ওই এ যে ক্ষেত্রফলটা, যে প্রস্থচ্ছেদটা, সেই তল বরাবর যে বলটা প্রয়োগ হচ্ছে, সেটাকে ট্যানজেনশিয়াল স্ট্রেস বা স্পর্শকীয় পীড়ন বলে। হ্যাঁ, নিচেও দেখ একটা একটা ছবি দেওয়া রয়েছে। এই যে ছবিটা, এই ছবিটার কথা বলছি। এটাতে দেখ, এই যে প্রস্থচ্ছেদ বরাবর লম্বভাবে টানা হচ্ছে এফ ডান দিকে, তাই পীড়নও ভিতরের দিকে, এফ এন দেখ ভিতরের দিকে দিয়েছি। এই যে ফোর্সটা, এটা তো প্রস্থচ্ছেদের সাথে লম্বালম্বিভাবে এক ক্রিয়া করছে না? তো এই যে এই দরুন যে পীড়নটা তৈরি হবে ওর মধ্যে, পীড়ন মানে কি, ওকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে ওর ভিতরে যে চাপ, মানে একটা একক ক্ষেত্রফলে যে বলের সৃষ্টি হয়, সেটাই তো পীড়ন। তো সেই পীড়নটা হচ্ছে এটা অবিলম্ব পীড়ন। দেখ, লম্ব বরাবর রয়েছে, প্রস্থচ্ছেদের সাথে লম্ব বরাবর এই পীড়নটা কাজ করছে। এটাই হচ্ছে লঙ্গিটিউডিনাল স্ট্রেস বা নর্মাল স্ট্রেস, বাংলায় অবিলম্ব পীড়ন বলি। ঠিক আছে? তো এখানে সেটাই বলেছে। এখানে বলেছে যে এই ইউনিফর্ম ওয়্যার, যেটা ইয়াং মডুলাস দেওয়া রয়েছে, ইজ সাবজেক্টেড টু এ লঙ্গিটিউডিনাল টেনসাইল স্ট্রেস। টেনসাইল মানে টানা, হ্যাঁ, টানা। আর এটা যে কম্প্রেসিভ স্ট্রেস যদি বলতো, তার মানে চাপা, মানে চাপতো দুই সাইড দিয়ে চাপলে পরে ওটা কম্প্রেসিভ, মানে সংকোচন করা হচ্ছে। ঠিক আছে? আর এখানে টেনসাইল মানে হচ্ছে টানা হচ্ছে, টেনসাইল স্ট্রেস, রাইট? এবার সেই টেনসাইল স্ট্রেস যেটা, সেটা দিয়ে দিয়েছে 5 × 10⁻⁷ নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে টেনসাইল স্ট্রেস দিয়ে দিয়েছে, ইয়াং মডিউলাস দিয়ে দিয়েছে। তোর কাছে জানতে চাইছে, ইফ দ্য ওভারঅল ভলিউম চেঞ্জ ইন দ্য ওয়্যার ইজ 0.02%, এর ফলে ওই তারের যদি মোট আয়তনের পরিবর্তন 0.02% হয়, আয়তনের পরিবর্তনটা 0.02% যদি হয়, দ্য ফ্র্যাকশনাল ডিক্রিজ ইন দ্য রেডিয়াস অফ দ্য ওয়্যার ইজ, তাহলে ওই তারের ব্যাসার্ধের কি পরিবর্তন হবে, মানে কত ভগ্নাংশের পরিবর্তন হবে, কত অংশের পরিবর্তন হবে, ফ্র্যাকশনাল ডিক্রিজ। তার মানে পার্সেন্টেজে চাইনি, জাস্ট ফ্র্যাকশনালটা চেয়েছে, জাস্ট ভগ্নাংশ মানটা জানতে চেয়েছে, যে কত গুণ বা কত ভাগ ওর ব্যাসার্ধের পরিবর্তন হবে। কর দেখি। ইয়াং মডুলাস দেওয়া রয়েছে, টেনসাইল স্ট্রেস দেওয়া রয়েছে, ভলিউম চেঞ্জ দেওয়া রয়েছে, সব কিছু দেওয়া রয়েছে, অনেক ইনফরমেশন দেওয়া রয়েছে। করে ফেল। আমি জাস্ট একটু চেক করি যে ভিডিওটা রেকর্ড হচ্ছে কি না হচ্ছে। আগের দিনের ক্লাসটা রেকর্ড হয়নি, ওর জন্য বারবার টেনশন হচ্ছে। হুম।
ইউনিট কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোন ইউনিটে দেওয়া রয়েছে সেটা খেয়াল রাখবি। অনেক সময় কিন্তু তোদের এক্সামে সিজিএস আর এসআই ইউনিট কিন্তু মিক্স করে দিয়ে দেয় কোশ্চেনে, তোরা ওসব দেখতে যাস না, তোরা যা ভ্যালু আছে সেই ভ্যালু বসিয়ে বসিয়ে অঙ্ক করে যাস, তারপর এক একজনে এক এক রকম আনসার বেরোবে। তো সেই ভুলটা করিস না, সবসময় ইউনিটটা খেয়াল রাখবি যে সব কিছু সেম ইউনিটে নিয়ে আমাদের অঙ্ক করতে হবে। আর আর কোনো চ্যাপ্টারে তোদের প্রেফারেন্স থাকলে সেটা অবশ্যই গ্রুপে জানাবি। তোদের তো কোনো প্রেফারেন্স নেই বেসিক্যালি, গ্রুপে কোনো রকম অ্যাক্টিভিটি নেই বা কারোর কোনো রকম কোয়ারি নেই। স্টিল আমার বলার যেটা কর্তব্য সেটা হচ্ছে, কারোর যদি কোনো প্রেফারেন্স থাকে যে স্যার এই চ্যাপ্টারটা একটু করান, স্যার ওই চ্যাপ্টারটা একটু করান, ওই চ্যাপ্টারটা একটু উইক আছি, তাহলে সেটা তোরা প্রেফারেন্স দিতে পারিস। এটা তখন আমি ডিসাইড করে সেই জিনিস করাতে পারবো। আদারওয়াইজ আমি যেরকম প্ল্যান আছে আমি সেরকমভাবে করাতে থাকবো। করাই তাহলে আমি। দেখ তাহলে কি কি দেওয়া রয়েছে আমার কাছে। আমাকে দিয়েছে ইয়াং মডুলাস, তাহলে এই হচ্ছে ইয়াং মডুলাস 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার, এসআইতে আছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এরপরে আমাকে দিয়েছে টেনসাইল স্ট্রেস দিয়েছে। টেনসাইল স্ট্রেস মানে পীড়নটা, অবিলম্ব পীড়ন দিয়েছে। পীড়ন মানে তো F/A, এই F/A যে পীড়নটা, সেই পীড়নটা দিয়ে দিয়েছে আমাকে। কত দিয়েছে সেটা না, 5 × 10⁻7 নিউটন পার মিটার স্কোয়ার। দেখ আমি কিছু করি আর না করি, অলরেডি আমাকে ইয়াং গুণাঙ্ক আর পীড়ন যেহেতু দিয়ে দিয়েছে, আমি এখান থেকে বিকৃতি পেয়ে যাব। কেন বলতো? কারণ আমরা জানি ইয়াং গুণাঙ্ক ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি বিকৃতি পেয়ে যাবো, ΔL/L ইকুয়াল টু কী হবে, পীড়ন বাই ইয়াং গুণাঙ্ক, ঠিক তো? সুতরাং ΔL/L পীড়ন কত দিয়েছে, 5 × 10⁻7 ডিভাইডেড বাই ইয়াং গুণাঙ্ক কত দিয়েছে, 2 × 10⁻11। তাহলে এটা 2.5 হচ্ছে, আর এদিকে হচ্ছে 10⁻7 আর -4, 11, ঠিক আছে? 2.5 × 10⁻4। এটা কি পেলাম? এটা হচ্ছে বিকৃতি পেলাম, অনুদৈর্ঘ্য বিকৃতি পেলাম, দৈর্ঘ্যের পরিবর্তন এটা হয়েছে। এবার এটা এটা কিন্তু আনসার নয়, কারণ আনসার চেয়েছে ডিক্রিজ ইন দ্য রেডিয়াস অফ দ্য ওয়্যার। এবার আরও একটা এক্সট্রা ইনফরমেশন আমাকে এখানে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে ভলিউম চেঞ্জটা। ভলিউম চেঞ্জ কত রয়েছে না, ΔV/V এটা কত রয়েছে, 0.02%, ঠিক আছে? তাহলে পার্সেন্টকে আমি ফ্র্যাকশনে নিয়ে আসি, 0.02% মানে নিচে 100 দিয়ে ভাগ হবে, রাইট? তাহলে আর এটাও যদি তুলিস তুই, তাহলে আরও দুটো শূন্য আসলো, তাহলে টোটাল কত আসলো, 2 × 10⁻⁻4, ঠিক করেছি আমি? তাহলে আয়তনেরও
যে গুণাঙ্ক আয়তন বিকৃতিটাও পেয়ে গেলাম। দেখ এটা কিন্তু বেসিক্যালি আয়তন বিকৃতি পেলাম আমরা, এটা কিন্তু আয়তন বিকৃতি পেলাম, ঠিক আছে না? এবার ব্যাসার্ধ চেয়েছে। এবার দেখ ব্যাসার্ধ চেয়েছে মানে ব্যাসার্ধ কোথায় যুক্ত আছে? এখানে আয়তনের সাথে যুক্ত আছে। তাহলে আয়তন ইকুয়াল টু আমাকে তাহলে লিখতে হবে যে আয়তন ইকুয়াল টু আমি কি জানি, যে আমি জানি যে আয়তন ভি ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ, রাইট? পাই আর স্কোয়ার এইচ মানে এখানে এল দৈর্ঘ্য, তাই তো? পাই আর স্কোয়ার এল। তাহলে এবার এটাকে যদি সেই লগ নিয়ে যদি সেই ডেরিভেটিভ করি, তাহলে কি পাবো? এটা পাবো কি ডেল্টা ভি বাই ভি ইকুয়াল টু, এটা কি পাবো পাইয়ের তো লগ পাই হবে, লগ পাইয়ের ডেরিভেটিভ 0 হবে বাদ দে। আর স্কোয়ার যেটা, এটা লগ হলে পরে 2 এল এন আর হবে, এল এন আর এর ডেরিভেটিভ 1 বাই আর ডি ডেল আর হবে। তাহলে এটা বেসিক্যালি হবে 2 ডেল আর বাই আর, রাইট? প্লাস এটা হবে ডেল এল বাই এল, ঠিক আছে? এবার দেখ এর মধ্যে কি কি তোর জানা আছে। এর মধ্যে তুই জানিস ডেল্টা ভি বাই ভি, এটা জানিস 2 × 10⁻⁴ ইকুয়াল টু 2 × ডেল্টা আর বাই আর, এটা আমি বের করব। আর ডেল্টা এল বাই এলও আমি জানি 2.5 × 10⁻⁴। সুতরাং 2 ডেল্টা আর বাই আর, এটা বের করতে গেলে আমাকে কি করতে হবে? 2 × 10⁻⁴ মাইনাস 2.5 × 10⁻⁴। ক্লিয়ার? তাহলে এটা আসছে কত? -0.5 × 10⁻⁴। 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে ডেল্টা আর বাই আর পেয়ে যাব। তাহলে এটা -0.25 হলো, 5.5/2 তো 0.25 × 10⁻⁴। এইটা হলো ব্যাসার্ধের চেঞ্জ, ঠিক আছে? এই ফ্র্যাকশনাল চেঞ্জ কতটা সেটা জানতে চেয়েছে। সেটা পেয়ে গেলাম যে ডেল্টা আর বাই আর, এটা হচ্ছে ফ্র্যাকশনাল চেঞ্জ ইন ব্যাসার্ধ, দ্যাট ইজ পার্শ্বীয় বিকৃতি এটা বেসিক্যালি। তো এটা -0.25 × 10⁻⁴। কোথায় আছে দেখ, এই যে এটা রয়েছে। মাইনাসটা যেহেতু কমেছে সেটা বোঝাচ্ছে। এখানে কোথাও মাইনাস প্লাস দেওয়া নেই, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাইট? বোঝা গেছে? তাহলে এখানে এটা 3টে সেক্টরে কাজ হচ্ছে। এটা এক হচ্ছে এটা, এটা হচ্ছে স্টেপ 1, এটাতে আমরা স্টেপ 1 করলাম এটা। দেন আমরা এটা করলাম স্টেপ 2, দেন আমরা এটা করলাম স্টেপ 3। 3টে স্টেপে নিউমেরিক্যালটা হলো, ঠিক আছে? এটা একটা স্টেপ, এটা একটা স্টেপ, এটা একটা স্টেপ, 3টে স্টেপ, ঠিক না? পরের কোশ্চেনে যাই। তাহলে এটা আগেরটা কত গেল? 13 গেল। 13, তাহলে এটা 14 হবে। এটা 14। কি বলেছে? এ ওয়্যার সাসপেন্ডেড ভার্টিক্যালি ফ্রম ওয়ান এন্ড, একটা এন্ড থেকে একটা তার ভার্টিক্যালি ঝুলছে, ইজ স্ট্রেচড বাই অ্যাটাচিং এ ওয়েট অফ 20 নিউটন টু দ্য লোয়ার এন্ড। তার মানে ঝুলছে, একটা এন্ডে 20 নিউটনের একটা ওয়েট চাপিয়ে এটাকে ফোর্স দেওয়া হচ্ছে, ঠিক আছে? ফোর্সটা 20 নিউটন। দ্য ওয়েট স্ট্রেচেস দ্য ওয়্যার বাই 1 মিলিমিটার। এর ফলে এই যে একটা ভারী কোনো বস্তু দিয়ে এটাকে যে টানা হচ্ছে, তার ফলে এই তারটা 1 মিলিমিটার বেড়ে গেল, 1 মিলিমিটার বেড়ে গেল, দৈর্ঘ্য বেড়ে গেছে। হাউ মাচ এনার্জি ইজ গেইন বাই দ্য ওয়্যার। তাহলে এই যে তুই টানলি, তার জন্য তোর মধ্যে স্থিতিশক্তি তোর মধ্যে সঞ্চিত হয়েছে। তো কতটা স্থিতিশক্তি ও গেইন করেছে, কতটা স্থিতিশক্তি ওর বেড়েছে সেটা জানতে চেয়েছে। কর দেখি।
0.01 জুল। 0.01 জুল। কি করে বল? যে ওর মানে যদি মানে টানার জন্য যে কার্যটা করা হয়েছে সেটাই তো ওর মধ্যে স্থিতি শক্তি মানে রূপে সঞ্চিত হয়েছে। হুম, তো এটা একটা ইয়ে আছে, হাফ ইন্টু এফ ইন্টু এল, ভেরি গুড। হাফ ইন্টু যেটা দিয়ে করলে এফ ইন্টু এল। এর মানে যতটা দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে সেটা। তার মানে হাফ ইন্টু এফটা হচ্ছে গিয়ে সেই রিস্টোরিং ফোর্স বা সে অ্যাপ্লাইং ফোর্স যেটার জন্য পীড়ন সৃষ্টি হচ্ছে, আর এলটা হচ্ছে ও যতটা দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছিল। এল বা ডেল্টা এলও লিখতে পারিস এইটা। তাহলে এখানে হচ্ছে হাফ, এফ কত 20 নিউটন, রাইট? আর ডেল্টা এলটা কত বলেছে? 1 মিলিমিটার। এখন এটা যেহেতু নিউটন এসআইতে দিয়েছি, তাহলে মিলিমিটারকেও তাহলে আমাকে মিটারে নিয়ে যেতে হবে। তাহলে 1 × 10⁻³ মিটার, রাইট? তাহলে এত জুল হলো, সব এসআইতে আছে যেহেতু। তাহলে 2 থেকে এটা 10, একটা শূন্য থেকে এটা কমে -2 হবে, তাহলে 10⁻² জুল, দ্যাট ইজ 0.01 জুল। সো 0.01, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জাস্ট ফর্মুলা দিয়ে কিন্তু এটা হয়ে যাবে। এই ফর্মুলাটা সবাই জানিস, যাদের এই চ্যাপ্টার হয়েছে তারা সবাই এই ফর্মুলাটা সম্বন্ধে অবগত। হয়েছে, নেক্সট কোশ্চেনে যাই। সো এটা হচ্ছে কোশ্চেন নম্বর 15। এখানে কি বলেছে? টু স্প্রিংস of equal length and equal cross-sectional areas are made of material whose young moduli are in the ratio of 3:2। দুটো স্প্রিং আছে, সেই স্প্রিং দুটো যে মেটেরিয়াল দিয়ে বানানো হয়েছে, এটা ধর মেটেরিয়াল এ বা মেটেরিয়াল 1, এটা ধর মেটেরিয়াল 2। এই মেটেরিয়াল 1 আর মেটেরিয়াল 2 এর যে ইয়াং মডুলাস, মেটেরিয়াল 1 আর মেটেরিয়াল 2 এর যে ইয়াং মডুলাস, তার যে অনুপাত, সেটা বলেছে 3:2 অনুপাতে রয়েছে, রাইট? সো দে আর সাসপেন্ডেড অ্যান্ড লোডেড উইথ দ্য সেম মাস। ওই দুটো স্প্রিংই একই ভরের বস্তু দিয়ে ঝোলানো আছে, একই ভরের বস্তু দিয়ে ঝোলানো আছে। When stretched and released, they will oscillate with time periods in the ratio of। বাহ, ভীষণ ভালো কোশ্চেন। এ বলেছে এবার এদেরকে এই ভরের বস্তু দিয়ে যদি টানা হয়, দুজনকেই টেনে বাজি ছেড়ে দেওয়া হয়, স্ট্রেচ অ্যান্ড রিলিজ, টেনে যদি তুই ছেড়ে দিস তাহলে এবার কি হবে? ও দুলবে। দুললে কি টাইম পিরিয়ডসে, কত পর্যায়কালে ওরা অসিলেট করবে, মানে কত পর্যায়কালে ওরা অসিলেট, মানে কি বলে ওটাকে, অসিলেট মানে পর্যাবৃত্ত গতি আর কি। তো ওরা কত পর্যায়কালে ওরকম অসিলেট করতে থাকবে সেটার রেশিও জানতে চেয়েছে দুজনে, ঠিক আছে? মানে জাস্ট লাইক আমি যদি মানে এটা দেখাই, তাহলে জিনিসটা তো এটা, 1 মিনিট। হুম, এই জাস্ট লাইক এরকম যে এই দুজনে ইয়াং মডুলাস আলাদা, এখানে স্প্রিং কনস্ট্যান্ট দেওয়া রয়েছে, তো ইয়াং মডুলাস মনে করতে পারিস। এটা আমি পজ করে রাখি। এবার এখানে ধর দুটোকেই সমান ভর দেওয়া হলো, এটাও 250 গ্রাম, এটাও 250 গ্রাম, এই যে। এবার দুটোকেই টানলাম, এটাকে এই পর্যন্ত টানলাম, এটাকে এই পর্যন্ত টানলাম। হুম, এদের রেস্টিং পজিশন এটা নয়, এটা হচ্ছে কি ওদের এই যে ব্লু লাইন যেটা, সেটা ওদের এমনি নর্মাল লাইন, এটা সরিয়ে দিয়ে দেখ ওই পর্যন্ত যাবে, এই যে। ঠিক আছে, তো ওদেরকে আমি টানলাম এত পর্যন্ত, ওইভাবেও রাখতে পারতাম, এখানেও রাখতে পারতাম, কিন্তু আমি ধর এতটা ওদেরকে টানলাম, দুজনকে সেম টানলাম, ধর এই যে। তাহলে সেম দৈর্ঘ্য পর্যন্ত দুজনকে টেনেছি। এইবার যদি দুজনের আমি এটা হচ্ছে এক একজনে এক এক রকম করে দিলাম।
এইবার এদেরকে যদি তুই ছেড়ে দিস তাহলে এদের পর্যায়কাল আসবে দুজনের। তাহলে সেই পর্যায়কালটা ধর আমি যে ছেড়ে দিলাম, এই পর্যায়কালটা কি আসবে, মানে দুজন দুই রকম ভাবে লাফাচ্ছে দেখ, ঠিক আছে? দেখ, আমি কিন্তু একই জায়গাতে ছেড়েছিলাম দুজনকে, কিন্তু দুজন দুই রকম ভাবে লাফাচ্ছে দেখ। এটাকে যদি আরো টানে টেনে ছাড়ি তাহলে এই যে এরকম ভাবে, দাঁড়া, এটাকে এই এই একদম বটম থেকে টেনে ছেড়ে দিলাম, আর এটাকেও একদম বটম থেকে টেনে ছাড়বো, এই যে। তাহলে দুজনে কিন্তু দুই রকম ভাবে কিন্তু লাফালাফি করছে, তাই না? তাহলে দুজনের পর্যায়কাল দুই রকম, আলাদা না? এই পর্যায়কালেরই অনুপাত তোর কাছে জানতে চেয়েছে, ঠিক আছে? তো চেষ্টা কর। তাহলে দুটো স্প্রিং আছে, তাহলে ছবিটা যদি আমি আঁকি এরকম ছবিটা হবে। এবার প্রপার যে ছবিটা আঁকি, দুজন একইভাবে একই জায়গা থেকে ঝুলছে, দুজনের লেন্থ সমানই বললো, তাই না? টু স্প্রিং অফ ইকুয়াল লেন্থ, হ্যাঁ। তা দুজনের লেন্থ সমান, ঠিক আছে? কিন্তু এর কিন্তু ইয়াং মডুলাস আলাদা, y1, এর ইয়াং মডুলাস y2। দে আর সাসপেন্ডেড অ্যান্ড লোডেড উইথ দ্য সেম মাস, এদেরকে একই মাস দিয়ে ঝোলানো হয়েছে, সেম জিনিস দিয়ে, হ্যাঁ, সেম মাস দিয়ে। এবার এদেরকে টেনে ছেড়ে দেওয়া হয়েছে দুজনকে। এবার দেখ আমরা এদের দৈর্ঘ্য ধর এল দৈর্ঘ্য, দুজনের সমান দৈর্ঘ্য, এল দৈর্ঘ্য দুজনের। এবার দেখ, এটাতে যদি আমি মনে করি এটার স্প্রিং কনস্ট্যান্ট K1, spring equal and equal cross section are made of materials whose young moduli are in the two springs of, ঠিক আছে? তাহলে দেখ, ইয়াং মডুলাস থেকে আমরা কি পাই? ইয়াং মডুলাস y ইকুয়াল টু পিরন এফ বাই এ, আর বিকৃতি স্মল এল বাই ক্যাপিটাল এল, ঠিক তো? অর্থাৎ এটা পাই আমরা এফ ক্যাপিটাল এল বাই এ স্মল এল। আবার দেখ, আমি যদি এটাকে স্প্রিং কনস্ট্যান্ট দিয়ে ভাবি, স্প্রিং কনস্ট্যান্ট কি বলে? এই এফটা তো যে এফটা আমরা দিয়েছি, তাই না? তো এই এফ এর জন্য যে পরিমাণ ওর দৈর্ঘ্য বৃদ্ধি হবে, যদি এফ এর জন্য ওর এল দৈর্ঘ্য বৃদ্ধি হয়, যে এখানে তাই ধরেছি না, এফ এর জন্য তো এল দৈর্ঘ্য বৃদ্ধি ধরেছি। তো এফ এর জন্য যদি এল দৈর্ঘ্য বৃদ্ধি হয় তাহলে এফ এফ ইকুয়াল টু হবে কে এক্স। এটা তো স্প্রিং এর ফর্মুলা না, হুকস ল যেটা, এফ ইকুয়াল টু কে এল। তাহলে কে ইকুয়াল টু, কেটা তো স্প্রিং কনস্ট্যান্ট, কে ইকুয়াল টু কি আসছে, এফ বাই এল। তাহলে এখানে যে এই যে এফ বাই এল রয়েছে, এখানে যে এই যে এফ বাই এল রয়েছে, এটাকে তাহলে কে লিখতে পারিস তুই, তাহলে ওয়াই ইকুয়াল টু কি আসছে, কে এল বাই এ, ঠিক লিখেছি না? তাহলে কে ইকুয়াল টু কি পাচ্ছিস তুই, তাহলে কে ইকুয়াল টু ওয়াই এ বাই এল, যেখানে এলটা কিন্তু ওর সম্পূর্ণ দৈর্ঘ্যটা, মানে যেটা ওর দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য। তাহলে এটা হচ্ছে তুই স্প্রিং কনস্ট্যান্ট যেটা, হ্যাঁ, স্প্রিং এর বল ধ্রুবক, সেই বল ধ্রুবকের মান পেলি ইয়াং মডুলাসের সাথে। তোকে তো ইয়াং মডুলাসের আইডিয়া দিয়ে দিয়েছে, কিন্তু তোর তো স্প্রিং কনস্ট্যান্ট নিয়ে কাজ করতে হবে। তো এটাকে আমি কনভার্ট করে নিলাম, ইয়াং মডুলাসকে আমি স্প্রিং কনস্ট্যান্টে কনভার্ট করে নিলাম। এটাই একটা খুব ভাইটাল থিওরেম হয়ে গেল এখানে, এই কোশ্চেনের মধ্যে, যে ইয়াং মডুলাসকে আমি স্প্রিং কনস্ট্যান্টে কনভার্ট করলাম যে, ঠিক আছে?
এবার টাইম পিরিয়ড জানতে চাইছে। স্প্রিং এর টাইম পিরিয়ডের ফর্মুলা কি? স্প্রিং এর টাইম পিরিয়ড টি ইকুয়াল টু 2 পাই রুট রুট এল বাই জি। এল বাই জি একটা হয়, সেটা দৈর্ঘ্য আর জি এর উপরে, কিন্তু এখানে দৈর্ঘ্য তো আছে কিন্তু জি এর কোনো, একটা এম বাই কে দা। ভেরি গুড, এম বাই কে। তাহলে এখানে আমরা এম বাই কে ইউজ করতে পারি, যে এম বাই কে 2 পাই রুট এম বাই কে। এম কি? এম হচ্ছে স্প্রিং এর মাস, আর কে কি? বা এম স্প্রিং এর মাস বা যে মাসটা ঝোলানো হয়েছে সেটা, আর কেটা হচ্ছে কি ওর স্প্রিং কনস্ট্যান্ট যেটা সেটা। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী যদি হয় তাহলে কে এর ভ্যালু আমরা এবার বসিয়ে দিতে পারি। তাহলে 2 পাই রুট এম বাই কে এর জায়গায় বসাবো ওয়াই এ এল। ঠিক আছে, তাহলে ভালো করে খেয়াল খেয়াল কর টি প্রপোর্শনাল টু কি হচ্ছে। দেখ এম তো দুজনেরই সমান, এল তো দুজনেরই সমান, এ তো দুজনেরই সমান, তার মানে এই তিনটে জিনিস সবারই সমান। তাহলে শুধুমাত্র পাই তো কনস্ট্যান্ট, শুধুমাত্র তাহলে প্রপোর্শনাল কার সাথে হচ্ছে? 1/√, ইয়াং মডিউলাস। বোঝাতে পারলাম? তাহলে তোর কাছে কি জানতে চাইছে? টাইম পিরিয়ড ইন দ্য রেশিও, টাইম পিরিয়ডের রেশিও, তাই তো? তাহলে এই সাইডে করি আমি, তাহলে তাহলে T1/T2 এটা ইকুয়াল টু হবে, যেহেতু ইনভার্সলি যেহেতু ব্যস্তানুপাতিক, তাই √y2/y1। ঠিক আছে, এখন তোর তো রেশিও দেওয়া রয়েছে y1 y2 রেশিও দেওয়া রয়েছে। এখন যেটা গিভেন আছে সেটা কি দেওয়া রয়েছে না, y1:y2 দিস ইজ ইকুয়াল টু 3:2। তাহলে এখানে তার উল্টো হবে, তাহলে √2/3, তাই না? 2/3, তাহলে √2/3 when stretch and এটা তো অপশনে নেই। two springs of equal lengths and equal cross-sectional areas are made of materials whose Young modulus are in the ratio of 3:2. They are suspended and loaded with the same mass. When stretched and released, they will oscillate with the time periods in the ratio of √2:√3. দেখ √2:√3, টাইম T1:T2, এটা হবে √2:√3। আর যদি কেউ T1:T2 লেখে তাহলে হবে √3:√2। তো এটা না দেওয়া থাকলে এটা দেওয়া আছে, যেটা কিনা অপশন এতে রয়েছে। এখানে বলে দেওয়া নেই যে কোনটা ইস টু কোনটা দেওয়া, তো যেটা অপশনে থাকবে আমি সেটা দেবো। যদি দুটোই থাকতো তাহলে কনফিউশন হতো যে কোনটা হবে, তাহলে সেটা বলতাম যে কোশ্চেনে সেটা ভুল আছে, বা কোশ্চেনে ভুল আছে এই কারণে যে ওটা মেনশন করে দেওয়া উচিত ছিল, কারণ দুটোই অপশনে দিয়েছে। যেহেতু একটা অপশনে দেওয়া রয়েছে তাই আমরা অপশন এ দাগিয়ে আসবো। কেন না, প্রথমটা ইস টু দ্বিতীয়টা হচ্ছে √2:√3, আর দ্বিতীয় এটা সেমই রাখলাম না, দ্বিতীয়টা ইস টু প্রথমটা এটা হবে √3:√2। যে কোনো একটা রেশিও হলেই হবে, এখানে একটা যেহেতু দেওয়া রয়েছে তাই ওটাই দেবো। তো এটা কিন্তু খুব সুন্দর একটা কোশ্চেন। এখানে দুটো থিওরি পেলি, এক তো স্প্রিং কনস্ট্যান্টের সাথে ইয়াং মডুলাসের সম্পর্ক পেলি, দ্বিতীয়ত টাইম পিরিয়ডের সাথে ফর্মুলা পেলি তুই ইয়াং মডুলাসের। তো এই কোশ্চেনটা ভীষণ মানে রিচ কোশ্চেন, মানে এখান থেকে এই একটা কোশ্চেন থেকে অনেক ডেটা পাওয়া গেল, অনেক ইনফরমেশন পাওয়া গেল। ঠিক আছে, 5টা কোশ্চেন করানো হলো আজকে, এই পর্যন্ত আমি রাখছি, 1 ঘন্টা মতো হয়েছে। আবার দেখি নেক্সট কবে ক্লাস করাতে হবে, ক্লাস করালে আমি আগের থেকে জানিয়ে দেবো। আর মঙ্গলবার তোদের এমনি শিডিউল টাইম, তো মঙ্গলবার যদি করাতে পারি তো সেটাও আমি জানিয়ে দেবো। ঠিক আছে, স্যার স্যার হ্যাঁ বল। স্যার টি ইজিক্যাল টু 2 পাই/√m/k টা কি করে হলো ওটা বুঝতে পারছি না, মানে ওটা কি কোনো সূত্র? হ্যাঁ, ওটা টাইম পিরিয়ডের সূত্র। এমনি ধর একটা একটা স্প্রিং এর একটা স্প্রিং এর দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে সেই স্প্রিং এর টাইম পিরিয়ডের ফর্মুলা হচ্ছে টি ইকুয়াল টু 2 পাই √L/G। এটা ঠিক আছে। আবার আবার যদি মানে তুই এটা স্প্রিং কনস্ট্যান্ট দিয়ে যদি করতে চাস, তখন যে ফর্মুলাটা আসে সেটা হচ্ছে 2π√m/k, যেখানে এমটা হচ্ছে গিয়ে মাস, আর কেটা হচ্ছে মাস মানে যে মাসটা ঝোলানো আছে সেই মাসটা, আর কেটা হচ্ছে কি স্প্রিং কনস্ট্যান্ট। হুম,
এটা তুই দেখ, এটা বেসিক্যালি এখানে একটা এম মাস তুই ঝুলিয়ে দে, এম মাস ঝুলিয়ে দে তুই। যাই হোক, তো সেই মাসের ওয়েট হচ্ছে এমজি, তাহলে যে ফোর্সটা এখানে আসছে সেটা হচ্ছে এমজি। তাতে ধর ওর কিছু একটা ডেল্টা এল মতো একটা দৈর্ঘ্য বৃদ্ধি হবে, কিছু একটা দৈর্ঘ্য বৃদ্ধি হবে আর কি। এটা ধর ক্যাপিটাল এল দে, তাহলে এটা স্মল এল দিতে পারবি। তাহলে ফোর্স, কত ফোর্স অ্যাপ্লাই হলো এখানে, এমজি ফোর্স অ্যাপ্লাই হলো, তার জন্য দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো, এক্স যেটা সেটা কত হলো, এল হলো, তাই না? হ্যাঁ। হ্যাঁ। তো এবার তাহলে এখান থেকে তুই যদি রিলেশন দেখিস, তাহলে এফ ইকুয়াল, আমরা কি জানি যে এফ ইকুয়াল টু কে এক্স, তাই না? স্প্রিং এর জন্য এফ ইকুয়াল টু কে এক্স। হ্যাঁ। তাহলে এফ এর জায়গায় তুই এমজি বসা, আর কে এক্স এর জায়গায় তুই এল বসা, ঠিক না? তাহলে এবার এল বাই জি যেটা, সেই এল বাই জি ইকুয়াল টু কি আসছে দেখ তো, এল বাই জি ইকুয়াল টু এম বাই কে আসছে না? তো এল বাই জি এর জায়গায় তুই এম বাই কে বসিয়ে দিলি, এই হচ্ছে ব্যাপার। এই এল বাই জি এর জায়গায় এল বাই জিটা কি জানিস তুই, যে এল বাই জিটা কিভাবে আসে? না স্যার, ওটা তো জানি না। আচ্ছা, তাহলে এটা তো একটা ক্যালকুলেশন স্প্রিং এর, দাঁড়া আমি দেখিয়ে দিচ্ছি তোকে। এটাকে এখানে কি করিয়েছি, তোদের কি করানো হয়েছিল এটা, স্প্রিং এর এই কেসটা? টাইমেরটা হয়নি, কোনটা হয়নি? যে টি ইকুয়ালস টু 2π√m/k ওটা হয়নি। না, এম বাই কেটা তো দেখিয়ে দিলাম, এল বাই জিটা কি করিয়ে দিয়েছিলাম তোকে, করানো উচিত তো, তাহলে ওখান থেকে দেখিয়ে দিত। না, ওটা তাহলে তাহলে ওটা হয়তো গ্র্যাভিটেশনে করিয়ে দিয়েছিলাম আর কি, 2π√L বাই যেটা। যাই হোক, তো আসলে এটা, ও আর একটা জিনিস, তোর 2π√L/g এটা এসএইচএম এ অ্যাকচুয়ালি আসবে, কারণ এসএইচএম তো তোরা এখনো করিস নি। এসএইচএম এ তোরা দেখতে পাবি যে এসএইচএম এ যে এই যে একটা কণা যেরকম মানে ওঠানামা করছে, সেই ওঠানামা যে করাটা সেটা, মানে এটাকে তো আমি এসএইচএম বলছি, তো ওইখানে দেখা যাবে যে এই যে অ্যাক্সিলারেশনটা হবে, সেই অ্যাক্সিলারেশনটা -ω² হয় এসএইচএম এ, ঠিক আছে? তো ওই ω² যেটা, এই ω² ভ্যালুটা g/L থাকে। তো সেইখান থেকে ω√g/, এটা অ্যাকচুয়ালি এসএইচএম এ করানো হবে, তুই এখন এটা মুখস্থ রাখ, ঠিক আছে? কারণ ওই এসএইচএম এ করানো হবে ওমেগা, আর আর আমরা জানি টি ইকুয়াল টু 2π/ω, 2π/ω, তাহলে 2π/√g/L, তাহলে 2π√L/g, এটা আসে এখান থেকে, ঠিক আছে? তো তার জন্য তোকে এই ω²x এটা তোকে বোঝাতে হবে, তো এটা এসএইচএম এ রয়েছে। এসএইচএম যখন করবি তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে স্যার। হ্যাঁ, আপাতত এটা মনে রাখিস যে একটা স্প্রিং এর, মানে একটা স্প্রিং এর যদি লেন্থ এল হয়, আর তাহলে সেই স্প্রিং এর যে টাইম পিরিয়ড হয় সেটা 2π√L/g হয়, জি হচ্ছে কি গ্র্যাভিটেশন অ্যাক্সিলারেশন। আর সেখান থেকে এই ফর্মুলাটাও আসে √m/k, সেটা দেখালাম এইখান থেকে স্প্রিং এর কনস্ট্যান্ট থেকে, ঠিক আছে? ওর জন্যই যেহেতু এটা এসএইচএম এ রয়েছে, ওর জন্যই তো করা হয়নি আর কি। আমিও তাহলে ওদেরকে করাইনি, আমার মনে হচ্ছিল যেন করানো হয়ে গেছে, কিন্তু এসএইচএম তো করানো হয়নি, ঠিক আছে? হুম।
ঠিক আছে, আজকে এই পর্যন্ত রইলো। তাহলে নেক্সট আবার এটারই কন্টিনিউশন, আরও কোশ্চেন আমি রেডি করে এনেছিলাম আর কি, তো সেগুলো আবার নেক্সট ক্লাসে করিয়ে দেবো। ঠিক আছে।